আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হবে 11ই জুলাই। সুতরাং এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের শর্ট সিলেবাসটা তো তোমরা জানো, তোমাদের শর্ট সিলেবাসে টোটাল 7টা অধ্যায় আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়। তো এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায়ের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে হলো এবং সহজ একটা অধ্যায় হচ্ছে হলো তোমার তৃতীয় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এই অধ্যায়টা তুমি যদি চেষ্টা করো বা যদি ইচ্ছা করো, তুমি যদি সারা বছর পড়াশোনা নাও করে থাকো, এই ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টা তুমি ভালো মতন করতে পারো বা আমাদের সঙ্গে শিখতে পারো। এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা এতটাই সহজ এবং এতটাই ছোট যে তুমি চাইলে পরীক্ষার আগে, এই যে আজকে সারাটা দিন এবং রাতটা তুমি পড়াশোনা করবা, তুমি এই ব্যাংক সমন্বয় বিবরণী খুব সুন্দর মতন কমপ্লিট করে ফেলতে পারবা। আর তোমরা কিন্তু সবাই জানো যে ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা মেথডে করা হয়, একটা হচ্ছে হলো একক জের পদ্ধতি আর একটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। এখন আমরা একক জের পদ্ধতির উপর অলরেডি লাইভ ক্লাস করেছি। তোমাকে ফেসবুকে যে মোদের বিদ্যালয় লিখে একটু সার্চ করতে হবে, তাহলে তুমি আমাদের পেজটা পেয়ে যাবে এবং ওই পেজে আমি ক্লাসটা আপলোড করে রেখেছি। এবার হচ্ছে দ্বৈত জের, কারণ তোমাদের পরীক্ষায় যে দুইটা প্রশ্ন আসবে, এটার একটা আসবে একক জের আর একটা আসবে দ্বৈত জের ইনশাল্লাহ। তো দ্বৈত জেরটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সো দ্বৈত জেরটাও শিখতে হবে। তো এই জন্য আমি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা লেটেস্ট বোর্ড কোশ্চেন সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সাল। তো এখানে যে প্রশ্নটা বলছে, এই প্রশ্নটার ক দাগে বলেছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। আমি আগে একটু ডেবিট মেমোরেন্ডামটা নিয়ে কথা বলি। তোমার যে ব্যাংক সমন্বয় বিবরণী আসবে, এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক দাগে আমি যে এই তিনটা প্রশ্নের কথা এখন বলে দিচ্ছি, এই তিনটা প্রশ্ন থেকে আসবে। হয় তোমার প্রশ্নের ক দাগে ডেবিট মেমোরেন্ডাম নির্ণয় করতে বলবে, তা না হইলে ক্রেডিট মেমোরেন্ডাম নির্ণয় করতে বলবে, তা না হইলে বলবে হচ্ছে ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোটা দাগে এই তিনটা টপিক থেকেই কিন্তু তোমার ক দাগে প্রশ্ন আসবে, মানে 2 মার্কের জন্য। তো তারই ধারাবাহিকতা এখন আমরা তোমাকে ডেবিট মেমোরেন্ডামটা কিভাবে প্রস্তুত করে সেটা শিখাবো। আর ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের ছক একই, তোমরা সবাই জানো, ক্রমিক নং, বিবরণ এবং 2টা টাকার ঘর। ডেবিট মেমোরেন্ডাম হইলেও এই ছক, ক্রেডিট মেমোরেন্ডাম হইলেও এই ছক। এবার আসো, ডেবিট মেমোরেন্ডাম মূলত কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে হলো যে লেনদেনগুলোর ফলে ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায়, মানে কমে যায়, সেই লেনদেনগুলো আসবে ডেবিট মেমোরেন্ডামে। মনে রাখো, আমি এখানে জাস্ট একটু মাইনাস দিয়ে দেই, মানে তোমরা যাতে মনে রাখতে পারো যে ডেবিট মেমোরেন্ডামের ফলে ব্যাংকে টাকা হ্রাস পায় বা কমে যায়। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম, যদিও এখন আমি করাই দিচ্ছি না, কিন্তু ক্রেডিট মেমোরেন্ডামের ফলে সেই লেনদেনগুলোই ক্রেডিট মেমোরেন্ডামের ভিতর নিতে হবে যে লেনদেনগুলোর ফলে ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পায়, মানে বাড়ে। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম হলে বৃদ্ধি পাবে আর ডেবিট মেমোরেন্ডাম হলে হ্রাস পাবে বা মাইনাস হবে। তো আসো এবার আমরা একটু প্রশ্নের ভিতরে দেখি, এই চট্টগ্রাম বোর্ড 2023 সালে ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পাইছে কোন লেনদেনগুলোর ফলে। ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পাইছে কোন লেনদেনগুলোর ফলে, একটু যদি আমরা একটু খেয়াল করি, এখানে 3 নাম্বার প্রশ্নের দিকে যদি তোমরা খেয়াল করো, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে 5,800 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যদি প্রদেয় নোট মানে কি বাবা? প্রদেয় বিল। ব্যাংক যদি প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে, ব্যাংক কিন্তু এখানে প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে, তুমি করো নাই, কিন্তু ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে। তাহলে ব্যাংক যখনই প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে, ব্যাংক কি করবে? ব্যাংক সাথে সাথেই তার ব্যাংক বিবরণী বা পাস বই থেকে টাকাটা মাইনাস করবে। তার মানে কি, প্রদেয় বিলে অর্থ পরিশোধ করলে ব্যাংক, মানে ব্যাংক যদি প্রদেয় বিলে অর্থ পরিশোধ করে তাহলে ব্যাংকে টাকা কমে যায়। তাহলে এই লেনদেনটা অবশ্যই আমাদের এই ডেবিট মেমোরেন্ডামে আসবে। জাস্ট কমিক নং এর জায়গায় এখানে যেহেতু এটা 3 নাম্বার দিব, তাহলে আমরা ওখানে প্রশ্নে যেটা লেখা আছে ওইটাই লিখবো যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলে অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, বা প্রদেয় নোটস আর বিল একই কথা। কত টাকা? 5,800 টাকা। ওকে, এরপরে যদি তুমি প্রশ্নটার দিকে দেখো, একদম সবার শেষে কি বলেছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 120 টাকা, মঞ্জুরিকৃত সুদ 100 টাকা। দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এই কথাটার মানে হচ্ছে হলো
ব্যাংক তোমার জমা টাকার উপরে চার্জ করছে, মানে টাকা কেটে নিছে। চার্জ মানে কর্তন, মানে টাকা কেটে নেওয়া। তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে চার্জটা কে করলো? ব্যাংক করলো। তাহলে ব্যাংক যদি তোমার টাকার উপরে চার্জ করে বা তোমার জমাকৃত অর্থ থেকে টাকা কেটে নেয়, তাহলে ব্যাংকে টাকা বাড়লো না কমলো? ব্যাংকে টাকা কমলো। তো ব্যাংকে টাকা যদি কমে তাহলে আমরা অবশ্যই কি করব? সেটা অবশ্যই ডেবিট মেমোরেন্ডামে নিব। ওকে, এখানে আমরা লিখতে পারি, সরি 6 নাম্বার হবে এটা, ঠিক আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তাহলে আমরা লিখব ব্যাংক কত টাকা? 120 টাকা, 5,920 টাকা। ওকে, আমাদের শিটে বা পিডিএফ এ উত্তর দেওয়া আছে, আমাদের প্রশ্নের পাশে এই যে লেখা আছে 5,920 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের ডেবিট মেমোরেন্ডাম। দেখো, নাম শুনলে কিন্তু অনেক কঠিন মনে হয়, এবং এই ডেবিট মেমোরেন্ডাম অনেক সময় ডিএম বলে, ঠিক আছে, সংক্ষেপে ডিএম নির্ণয় করো, ঠিক আছে। তাহলে ডিএম মানে কি? ডিতে ডেবিট, এম এ মেমোরেন্ডাম, ঠিক আছে। তাহলে সিএম মানে কি অলরেডি বুঝতে পারতেছো, ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই হচ্ছে তোমাদের ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করতে বলা হয়েছে, আমরা করলাম। প্রশ্নের খ দাগে বলেছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। সংশোধিত জের মানে এখানে বোথ কলাম, মানে উভয় জের সংশোধনী পদ্ধতিতে তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো চলো আমরা উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে যদি আমরা চাই, কিংবা উভয় জের পদ্ধতিতে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে চাই, তখন আমরা অঙ্কের ভিতরে দেখব যে দুইটা সূত্র দেওয়া আছে বা দুইটা ব্যালেন্স বা উদ্ধৃত দেওয়া আছে। তো আমাদের এই চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 22,600 টাকা এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 20,940 টাকা। তার মানে দেখো এখানে কিন্তু দুইটা ব্যালেন্স দেওয়া আছে। যেহেতু অঙ্কে দুইটা ব্যালেন্স দেওয়া আছে, আমাদের মানে বুঝতে হবে যে এটা মূলত দ্বৈত জের বা উভয় জের সংশোধনী পদ্ধতি। যদি আমাদের প্রশ্নে নাও বলতো, তাহলে আমরা এই দুইটাই, যেহেতু ব্যালেন্স রয়েছে, এই দুইটা ব্যালেন্স দেখেই আমরা বুঝে নিতাম যে এটা আমাদের সংশোধিত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতিতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বসে। কেন? কারণ অঙ্কে দুইটা জের দেওয়া আছে, এটা একটু মনে রেখো, কেমন? আচ্ছা, তো আমরা এখন প্রথম কাজ হচ্ছে হলো ছকটার দিকে একটু খেয়াল করা। তো প্রথমে আমরা দেখো এখানে ছকটার কিন্তু দুইটা পাশ রাখছি, একটা রাখছি ডেবিট পাশ, একটা রাখছি ক্রেডিট পাশ। তোমরা ডেবিট ক্রেডিট না লিখলেও চলবে। ক্রমিক নং বিবরণ এবং দুইটা টাকার ঘর, ক্রমিক নং বিবরণ এবং দুইটা টাকার ঘর, একদম সিম্পল একটা ছক। এখন দেখো, এবং ছক অবশ্যই যে কোনো ছক, অ্যাকাউন্টিং এর সব মানে সকল ছক তোমরা পেন্সিল দিয়ে টানবে কিন্তু, কেমন? তো এখন তোমার প্রথম কাজ হচ্ছিল, যেহেতু দুইটা ব্যালেন্স দেওয়া আছে, তো এই দুইটা ব্যালেন্স দুই পাশে আমরা নিয়ে নিব, ঠিক আছে। আর মানে একটা ডেবিট পাশে, একটা ক্রেডিট পাশে। আর তোমরা একটা মজার বিষয় জানো যে এই সংশোধিত জের পদ্ধতিতে মানে অঙ্ক লাস্টে দুই সাইড মিলে যায়, এই ডেবিট পাশ এবং এই ক্রেডিট পাশ দুই পাশে একই জের আসে। তার মানে তুমি পরীক্ষার হলেও কিন্তু বুঝতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই। ওকে, তো আসো আমরা ব্যালেন্স দুইটা প্রথমে একটু লিখে ফেলি। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। তাহলে আমরা এখানে লিখলাম, এটা কয় নাম্বার? 1 নাম্বার। জি, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। আচ্ছা, কত টাকা? 22,600 টাকা। দেখো এটা যেহেতু ব্যালেন্সের টাকা সবসময় সেকেন্ড কলামে লিখতে হবে, 22,600 টাকা। তাহলে এই পাশটা আমরা ধরে নিলাম। দেখো এখানে ব্যাংক বিবরণী যেহেতু বলছে, এই পাশটা আমরা ব্যাংকের পাশ ধরে নিলাম, ঠিক আছে। এই পাশটা আমরা ব্যাংকের পাশ ধরে নিলাম, একটু মনে রাখো, কেমন? তাহলে এই পাশটা আমরা ধরে নিব নগদান বইয়ের পাশ। তো নগদান বই অনুযায়ী পরের, এটা 1 নম্বরে দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। আচ্ছা বাবা, এখানে একটু খেয়াল করো, ব্যাংক জমার উদ্ধৃত মানে কিন্তু আবার ব্যাংক জমাতিরিক্ত মনে করে না। ব্যাংক জমার উদ্ধৃত মানে তোমার ব্যাংকে টাকা জমা আছে।
আর ব্যাংক জমাতিরিক্ত কিন্তু এটা আবার একটা ভিন্ন বিষয়, মানে জমার থেকে তুমি বেশি উত্তোলন করছো। এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত বলতে কি বুঝাইছে, ব্যাংকে তোমার টাকা জমা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কত টাকা, 20,940 টাকা। এটাও যেহেতু ব্যালেন্স সেকেন্ড কলামে যাবে, 20,940 টাকা। জি, এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটু জাস্ট লিখবো একটা যোগ, এখানে একটু ফাঁকা দিয়ে এখানে লিখবো বিয়োগ। মানে ব্যালেন্স লেখার, এই ব্যালেন্সটা লেখার পরে যোগ বিয়োগ লিখে দিব। আবার এই পাশে এই ব্যালেন্সটা লেখার পরে আমরা এখানে লিখে দেব যোগ, এরপর এই বিয়োগের সোজা এখানে লিখে দেব বিয়োগ। আচ্ছা, আর অবশ্যই অবশ্যই আমরা এই পাশটা যেহেতু ব্যাংকের পাশ ধরে নিছি, তাহলে এই পাশটা অবশ্যই কি নগদান বইয়ের পাশ। আর তোমরা কিন্তু সবাই জানো এই ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক, আর নগদান বই প্রস্তুত করে কে, আমাদের প্রতিষ্ঠান, বা আমরা বা আমি বা তুমি নিজে। হ্যাঁ, এই নগদান বই প্রস্তুত করো, মানে তোমার প্রতিষ্ঠান, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যে হিসাবটা রাখে ওইটা হলো নগদান বই, আর ব্যাংক যেখানে হিসাবটা রাখে ওইটা হচ্ছে হলো ব্যাংক বিবরণী বা পাস বই বা যেটাই বলো না কেন, এইটা আর কি, ব্যাংক স্টেটমেন্ট একই কথা। এবার দেখো, এই যখন তুমি এই উভয়ের সংশোধনী পদ্ধতি করবা বা এইভাবে অঙ্কগুলো করবা আধুনিক পদ্ধতিতে, তখন তুমি মনে রাখবা যে এখানে তোমার কোনো সূত্র টুত্র লাগবে না, তুমি জাস্ট প্রতিটা লেনদেন পড়বা আর দেখবা একটা লেনদেনের উৎপত্তি স্থল কোথায়। এই যে তুমি জাস্ট খালি মাথায় রাখবা যে একটা লেনদেনের উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল মানে কি, তোমাকে জাস্ট খুঁজতে হবে যে লেনদেনটা কোথায় আগে ঘটছে, কোথায় আগে ঘটছে। যে অ্যাজ লাইক এক্সাম্পল আমি একটু তোমাকে যদি বলি, ধরো ব্যাংক তোমার জমা টাকার উপর চার্জ করছে, মানে তোমার জমা টাকার থেকে ব্যাংক টাকা কেটে নিছে। এখন আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে হলো, এই লেনদেনটা প্রথম আগে কোথায় ঘটছে। ব্যাংক যদি তোমার জমা টাকার থেকে টাকা কেটে নেয় তাহলে লেনদেনটা ব্যাংকে ঘটছে, তার মানে ব্যাংক তার পাস বই বা ব্যাংক বিবরণীতে এটা কিন্তু সবার আগে মাইনাস করবে। এবং তুমি যেহেতু এটা জানো না, কারণ ব্যাংক যখন টাকা মাইনাস করছে এটা তো তুমি জানো না, সুতরাং এটা কিন্তু তুমি তোমার নগদান বইতে পরে লিখতে পারবা বা পরে জানবা। সো তুমি আগে দেখবা যে একটা লেনদেনের উৎপত্তি স্থল কোথায়, মানে লেনদেনটা প্রথম ঘটলো কোথায়, এই উৎপত্তি স্থল বা ঘটলো কোথায়, এটা দেখলে তুমি এই সংশোধিত জের বা উভয় জের সংশোধনী পদ্ধতি বা দ্বৈত জের সংশোধনী পদ্ধতি বা বোথ কলাম কারেকশন মেথড ইজিলি করতে পারবা। আর শখ কেমনে কি লিখতে হবে, এই পাশটা ধরবো ব্যাংক, এই পাশটা ধরবো নগদান বই, এটা তো আমরা বুঝে গেছি। আর তুমি চাইলে এই যে ব্যালেন্সটা বা এইটুকুরে এই পাশেও লিখতে পারতা, এইটুকুকে এই পাশেও লিখতে পারতা, ভাইস ভার্সা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এক পাশে লিখলেই হলো। জাস্ট খালি মনে রাখতে হবে যে এই যে ব্যাংক বিবরণী যেহেতু এটা ব্যাংকের পাশ, আর নগদান বই যেহেতু এটা হচ্ছে নগদান বইয়ের পাশ। আর উভয়ের মানে তো বুঝো যে এটার দুই পাশের ব্যালেন্সটাই আমরা সংশোধন করি। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই। এক নাম্বার তো আমাদের হয়ে গেছে, এবার দুই নম্বরে বলছে একজন দেনাদার সরাসরি ব্যাংকে 2,600 টাকা জমা দিয়েছে যা অদ্যবধি নগদানভুক্ত হয় নাই, বলেই দিছে নগদানভুক্ত হয় নাই, ঠিক আছে। তাইলে এখানে তোমার ব্যাপারটা হচ্ছে হলো যে কাজ করেনি, মানে যে হিসাবভুক্ত করেনি। একটা লেনদেন কি ব্যাংকেও হিসাবভুক্ত হয়, নগদান বইতেও হিসাবভুক্ত হয়। এখন এখানে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হিসাবভুক্ত করে নাই সে এবার হিসাবভুক্ত করবে। তাহলে দেখো, একজন দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে লেনদেনটা ঘটলো কোথায়, তোমার ব্যাংকে। কারণ দেনাদার তোমাকে টাকা দেওয়ার কথা, তোমাকে না দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তাহলে ব্যাংক সাথে সাথে তোমার নগদ তার পাস বইতে বা ব্যাংক বিবরণীতে টাকাটা কি করছে, প্লাস করছে। ওকে, তার মানে এটা ব্যাংকের পাশে লেখা হয়ে গেছে। যেহেতু দেনাদার সরাসরি ব্যাংকে টাকা দিল, লেনদেনটা ব্যাংকে করছে, তাহলে ব্যাংক সাথে সাথে তার পাস বইতে বা ব্যাংক বিবরণীতে লিখে ফেলছে। তাহলে লেখে নাই কে, এই যে লিখে তার পরিশেষে কিন্তু বলে দিছে, দেখো যা অদ্যবধি, অদ্যবধি মানে কি এখনো পর্যন্ত নগদানভুক্ত হয় নাই, যেটা এখনো পর্যন্ত নগদান বইতে লেখা হয় নাই। তাহলে নগদান বইতে লেখা হয়নি মানে কি এবার আমাদের নগদান বইতে লিখতে হবে। তাহলে এবার নগদান বইয়ের পাশ কোনটা, এইটা, তার মানে এই ক্রেডিট পাশে লিখতে হবে। এখন স্যার ক্রেডিট পাশে কি প্লাসে লিখবো না মাইনাসে লিখবো, সিম্পল হিসাব। ওই পাশে দেনাদার যখন ব্যাংকে টাকা জমা দিছিল তখন ব্যাংক ওইটা কি করছিল, ব্যাংক ওইটা টাকাটা কি প্লাস করছিল না, কারণ দেনাদার যদি তোমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে, অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাহলে ব্যাংক ওইটা প্লাস করছিল। তাহলে এবার তুমিও তোমার নগদান বইতে এটা প্লাসে লিখে দিবা, ব্যাংক যা করবে তুমিও তাই করবা। ওকে, 2 নাম্বার দিয়ে আমরা লিখব দেনাদার কর্তৃক ব্যাংকে জমা কত টাকা, 2,600 টাকা। এবার সব এন্ট্রি আসবে ফার্স্ট কলামে। শুধু মনে রাখবে এই যে ব্যালেন্স বা উদ্বৃত্তটা এটা যাবে সেকেন্ড কলামে, এই যে উদ্বৃত্তটা যাবে সেকেন্ড কলামে, আর সব ফার্স্ট কলামে, সব কাজ হবে এই ফার্স্ট কলামে, এখানে যোগ বিয়োগের সব ফার্স্ট কলামে।
এরপরে আসো 3 নাম্বার কি বলছে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে 5,800 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ করছে 5,800 টাকা, তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ, তাহলে প্রদেয় নোটের অর্থটা কে পরিশোধ করছে? ব্যাংক পরিশোধ করছে। তাহলে ব্যাংক যখন প্রদেয় নোটের অর্থটা পরিশোধ করে দিছে, এটা তো আর তুমি জানো না, ব্যাংক তোমার প্রদেয় নোট বা প্রদেয় বিল মানে যে বিলের অর্থ তোমাকে দিতে হবে ব্যাংক সেটা পরিশোধ করেছে। তাহলে লেনদেনটা ঘটলো কোথায়? লেনদেনটার উৎপত্তি কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংকে যখন লেনদেনটার উৎপত্তি, ব্যাংক কি করবে? সবার আগে ওইটা তার যে ব্যাংক বিবরণীতে টাকাটা মাইনাস করে দিবে। কেন? কারণ প্রদেয় বিলের অর্থ যখন ব্যাংক পরিশোধ করছে, ব্যাংকে টাকা কি হয়েছে? কমে গেছে। তাহলে ব্যাংক এটা কি করলো? মাইনাস করে দিল। তাহলে এখন মাইনাস কার করতে হবে? এই যে আমি অভাগা, এখনো ওইটা হিসাবভুক্ত করিনি, এখানে বলেই দিছে যে যা এখনো নগদান বইতে লেখা হয় নাই। কারণ ব্যাংক যে প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে, ব্যাংককে আমার ফোন দিয়ে বলছে? জি না, ব্যাংক ফোন দিয়ে বলে নাই। তার মানে এটার ফলে আমাদের কি হয়েছে? আমাদের ব্যাংকে টাকা হ্রাস পাইছে, এই জন্য ব্যাংক ওই টাকাটা মাইনাস করে দিছে। এবার আমরা আমাদের নগদান বইতে টাকাটা সুন্দর মতন মাইনাস করবো। কেন আমাদের নগদান বইতে মাইনাস করবো? কারণ নগদান বইতে এখনো লেখা হয় নাই, বলিয়ে দিছে নগদান বইতে লেখা হয় নাই। তাহলে নগদান বইয়ের পাশে এবার লিখতে হবে। আমরা কেন মাইনাস করবো, কেন যোগ করবো না সেটাও বলে দিচ্ছি, কারণ এটা ব্যাংক মাইনাস করছে। কারণ প্রদেয় বিলের অর্থ যখন ব্যাংক পরিশোধ করে, ব্যাংকের টাকা কমে যায়, তাহলে ব্যাংক তো অবশ্যই এটা মাইনাস হিসেবে লিপিবদ্ধ করবে। তাহলে আমাদের নগদান বই তো আমরা কি করবো বলো? মাইনাস করব। তাহলে 3 নাম্বার প্রদেয় বিল আর প্রদেয় নোট একই কথা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো প্রদেয় নোট পরিশোধ, প্রদেয় নোট পরিশোধ। স্যার এত সংক্ষেপে লিখলে কি হবে? 100% হবে, কোনো সমস্যা নাই। 5,800 টাকা। এবার দেখো, এর পরের দুইটা এন্ট্রি তোমাদের কাছে একটু ঝামেলা হয়, তো এই জন্য আমি তোমাদের একটু নোট দিয়ে দিই। আমার লেখার স্পেসটা, হ্যাঁ এখানে আছে, আমি এখানে একটু লিখে দিই। মনে রাখবা, জমাকৃত চেক, এই জমাকৃত চেক মানে হচ্ছে হলো, জমাকৃত চেকের আরেকটা নাম হচ্ছে আদায়কৃত চেক, ঠিক আছে? আরেকটা হলো ইস্যুকৃত চেক। মনে রাখবা, একটা হলো জমাকৃত চেক, একটা হলো ইস্যুকৃত চেক। জমাকৃত চেক মানে হচ্ছে, একদম সহজে বুঝো, তুমি কারো কাছ থেকে একটা চেক পাইছো, সেই চেকটা তুমি ব্যাংকে জমা করতে পাঠাইছো। তার মানে তুমি চেকটা যখনই জমা করতে পাঠাইছো, তুমি তোমার নগদান বইতে টাকাটা প্লাস করছো, ঠিক আছে? আচ্ছা, আর ইস্যুকৃত চেক মানে হচ্ছে, মনে করো আমি তোমার কাছে টাকা পাই বা তোমার ব্যবসার কাছে টাকা পাই, তুমি আমার একটা চেক লিখে দিলা যে স্যার এই নেন, আপনি টাকা পান, আমার কাছে নগদ টাকা নেই, আপনি এই চেকটা নেন। এই যে তুমি আমার চেকটা দিলা, এর ফলে কি হবে? আমি এই চেকটা নিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সুন্দর মতো উঠাই নিব। তাহলে ইস্যু মানে কি? কাউকে চেক তুমি প্রদান করছো, তাহলে এর ফলে মোটামুটি ব্যাংকে টাকা কমে যাবে। তাহলে চেক যখন আমরা ব্যাংকে জমা করি বা আদায় করি, তখন ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। আর আমরা যখন টাকা কাউকে চেক ইস্যু করি বা প্রদান করি, তখন ব্যাংকে টাকা হ্রাস পায়। এখন দেখো এখানে কি বলছে, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক অদ্যাবধি আদায় হয়নি 4,000 টাকা। দেখো এখানে বলছে জমাকৃত চেক। জমাকৃত চেক মানে কি? তুমি একটা চেক ব্যাংকে জমা করতে পাঠাইছো, তুমি কারো না কারো কাছ থেকে একটা চেক পাইছিলা, সেই চেকটা তুমি ব্যাংকে জমা করতে পাঠাইছো। এখন দেখো বাবা, একটা চেকের কি হাত পাওয়া আছে? যে চেক কি একা একা দৌড়ে ব্যাংকে জমা হইতে যাইতে পারে কোনোদিন? এটা সম্ভব? এটা চেক উইরে একা একা গেছে, নাকি তুমি জমা করতে ব্যাংকে পাঠাইছো? অবশ্যই তুমি জমা করতে পাঠাইছো। যেহেতু তুমি ব্যাংকে জমা করতে পাঠাইছো, সেহেতু ধরে নিতে হবে কি, যে ব্যাংকে জমাকৃত অর্থ কি পাইছে বলো? হ্রাস পাইছে। ব্যাংকে জমাকৃত অর্থ কি হয়েছে বলো? বৃদ্ধি পাইছে। যেহেতু তোমার হাত দিয়ে পাঠাইছো, তুমি কিন্তু তোমার নগদান বইতে সাথে সাথে টাকাটা প্লাস করে দিছো। কেন? কারণ চেক যখন আমরা ব্যাংকে জমা করি, এই টাকাটা তো ব্যাংকে বৃদ্ধিই পাবে। এই জন্য তুমি একটা চেক ব্যাংকে জমা করে একটা চেক তুমি ব্যাংকে জমা করতে পাঠাই দিয়ে সাথে সাথে তুমি তোমার নগদান বইতে টাকাটা কি করছো? প্লাস করছো। এখন এখানে কিন্তু লেখা নাই যে নগদান বইতে লেখা হয়েছে কি না হয়েছে, এই নগদান বইয়ের কথা কিন্তু এখানে বলা নাই। কিন্তু এখানে তোমার বুঝতে হবে যে এই চেকটা যে জমা করতে তুমি পাঠাইছো, কার হাত দিয়ে পাঠাইছো? তোমার হাত দিয়ে পাঠাইছো। তাহলে লেনদেনটার উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হলো তোমার প্রতিষ্ঠান। তার মানে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি একটা চেক ব্যাংকে জমা করতে পাঠাইছো, সাথে সাথে তুমি তোমার প্রতিষ্ঠানে কি প্রস্তুত করো? নগদান বই। তাহলে নগদান বইতে তুমি টাকাটা সঙ্গে সঙ্গে প্লাস করে দিছো। কারণ যেখানে আগে উৎপত্তি হবে, সেই তো আগে লিখবার পসিবিলিটিস বেশি। এখন পরক্ষণে যায় দেখা গেল কি, ওইটা ব্যাংক এখনো আদায় করে নাই, মানে ব্যাংক চেকের টাকাটা এখনো আদায় করেনি। কিন্তু তুমি তোমার নগদান বইতে তো লিখছো, তাহলে ব্যাংক যদি আদায় না করে, ব্যাংক কি টাকাটা লিখবে? সে লেখে নাই। তাহলে এখন লেখা বাকি আছে কার? তুমি তো তোমার নগদান বইতে সাথে সাথে উৎপত্তি স্থল তোমার কাছে, তুমি সাথে সাথে প্লাস করছো, তাহলে প্লাস কে করে নাই?
ব্যাংক করে না, এবার তার ব্যাংকের ঘরের পাশে এবার প্লাস করতে হবে। এই যে যোগে আসবে, কেন যোগে আসবে? কারণ আমরা চেকটা যখন ব্যাংকে জমা করতে পাঠাইছি তখন আমাদের নগদান বইতে আমরা কি করছিলাম বলো, প্লাস করছিলাম। সুতরাং এবার আমাদের ব্যাংকের পাশেও কি করে দিতে হবে, প্লাস করতে হবে। ব্যাংকের পাশে কেন? কারণ ব্যাংকেরই তো লেখা বাকি আছে, তুমি তো তোমার নগদান বইতে লিখেই ফেলছো। স্যার নগদান বইতে এখানে তো লিখছি, এটা তো বলা নাই, কিন্তু এটাকে বুঝতে হবে যে লেনদেনের উৎপত্তি স্থল কিন্তু তোমার প্রতিষ্ঠান। সুতরাং তোমার প্রতিষ্ঠান নগদান বই প্রস্তুত করে, সো তুমি যখনই চেক জমা করতে পাঠাইছো সাথে সাথে তুমি তোমার নগদান বইতে টাকাটা প্লাস করে দিছো। এবার বাকি কার? ব্যাংকের। সো ব্যাংকের পাশে এবার প্লাস করব। 4 নাম্বার, জমাকৃত চেক আদায় হয়নি। কত টাকা? 4000 টাকা। আমি সময় নিয়ে একটু বুঝাচ্ছি যাতে একটা অঙ্ক করলেই তোমার A to Z হয়ে যায়। এরপরে দেখো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 8880 টাকা। বাহ, সুন্দর অ্যামাউন্ট তো। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক মানে কি? এই যে তুমি একটা চেক কাউকে প্রদান করছো, ভালো মতন বোঝো। তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটা চেক আমাকে বা অন্য কাউকে প্রদান করলা। কত টাকার একটা চেক? 8880 টাকার চেক। তাহলে লেনদেনটা ঘটছে কোথায়? একটা চেক তোমার পারমিশন ছাড়া, তোমার অনুমতি ছাড়া তোমার ব্যবসা থেকে কি কেউ দিতে পারে? অবশ্যই তোমার হাত দিয়ে দিছো। তাহলে তুমি যখন একটা চেক দিছো সাথে সাথে তুমি তোমার নগদান বইতে টাকাটা কি প্লাস করছো, কারণ তোমার প্রতিষ্ঠান কি প্রস্তুত করে? নগদান বই। তাহলে তুমি চেকটা যখনই আমারে দিছো তুমি তোমার নগদান বইতে সাথে সাথে টাকাটা কি করছো? মাইনাস করে ফেলছো। কেন মাইনাস করছো? কারণ তুমি আমারে তো চেক ইস্যু করছো, চেকটা তো তুমি কাউকে ইস্যু করলা, প্রদান করলা। তাহলে তুমি যাকে চেক প্রদান করলা সে চেকটা নিয়ে কি মানি ব্যাগে রেখে বসে থাকবে বা হাতে নিয়ে দাঁড়াই থাকবে? না, সে চেকটা নিয়ে যে টুপ করে তোমার ব্যাংক থেকে টাকা উঠাই নেবে। এখানে ঘটনাটা কি ঘটলো, যে লেনদেনটা তোমার কাছে আগে ঘটছে, যে চেকটা তুমি ইস্যু করছো, সুতরাং তুমি তোমার নগদান বইতে টাকাটা মাইনাস করে দিছো। তাহলে মাইনাস করা এখন কার বাকি? ব্যাংকের বাকি। তাহলে এবার ব্যাংকের পাশে মাইনাস করতে হবে। কেন ব্যাংকের বাকি? কারণ পরক্ষণে বলছে যে ব্যাংকে উপস্থাপিত হয় নাই, মানে ওই চেকটা তো মনে করো একটা চেক তুমি আমারে দিলা, কিন্তু এই চেকটা আমি এখনো ব্যাংকে উপস্থাপন করি নাই। তার মানে এখন ব্যাংকে যদি আমি চেকটা উপস্থাপনই না করি, ব্যাংকের কাউন্টারে যদি চেকটা নিয়ে আমি নাই জমা দেই, তাহলে তোমার ব্যাংকের থেকে কি একা একা টাকা কমবে? তার মানে তোমার ব্যাংকের থেকে কিন্তু এখনো কোনো লেনদেন ঘটে নাই। তাহলে যার বাকি সে লিখবে। তাহলে ব্যাংকের পাশে এবার লিখতে হবে। কেন মাইনাস করছি? কারণ হচ্ছে তুমি যখন চেক ইস্যু করছো তোমার নগদান বইতে তুমি মাইনাস করছো, সুতরাং আমাদের ব্যাংকের পাশে এবার মাইনাস করতে হবে। 5 নাম্বার, ইস্যুকৃত চেক। হয়নি। কত টাকা? 8880 টাকা। আচ্ছা, এরপরে লাস্ট আইটেম হচ্ছে 6 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 120 টাকা। দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি? ব্যাংক তোমার জমা টাকার উপরে চার্জ করছে, মানে টাকা কেটে নিছে। তাহলে ব্যাংক যদি তোমার জমা টাকার থেকে টাকা কেটে নেয় তাহলে লেনদেনটা তো ব্যাংকই আগে ঘটছে। তাহলে ব্যাংক সাথে সাথে কি করবে? তোমার জমাকৃত অর্থ মাইনাস করে দিবে, মানে ব্যাংক তার পাস বইতে টাকাটা মাইনাস করে দিবে। তার মানে ব্যাংকের পাশে কিন্তু টাকাটা মাইনাস হয়ে গেল, বা ব্যাংকের পাশে কিন্তু লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন লেখা কার বাকি? কারণ ব্যাংক যখন টাকাটা মাইনাস করছে তখন কি তোমাকে ফোন দিয়ে বলছে? ব্যাংক তো বলে নাই। তার মানে তুমি তো তোমার নগদান বইতে টাকাটা মাইনাস করতে পারো নাই। এছাড়া লেনদেনের শেষের দিকে দেখো বলা আছে যে নগদান বইতে লেখা হয়নি। তাহলে নগদান বইতে লেখা হয়নি, তার মানে এবার তোমার নগদান বইতে লিখতে হবে। তার মানে নগদান বইয়ের পাশ কোনটা? এইটা। এখন ব্যাংক যখন চার্জ করছিল ব্যাংক টাকা কি করছিল? মাইনাস করছিল। এবার সুতরাং তোমাদের নগদান বইয়ের পাশেও আমাদের মাইনাস করে দিতে হবে। ওকে, লিখবো ব্যাংক চার্জ 120 টাকা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ 100 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ওই একই লেনদেনের পাশে দেওয়া আছে মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে কি? ব্যাংক তোমার জমা টাকার উপর সুদ দিছে। তাহলে ব্যাংক যদি তোমার জমা টাকার উপর সুদ দেয় তাহলে ব্যাংকে টাকা বাড়ে না কমে? ব্যাংকে টাকা বাড়ে। ব্যাংক তোমার জমা টাকার উপর সুদ দিছে, তাহলে লেনদেনটা ঘটলো কোথায়? তোমার ব্যাংকে ঘটলো। তাহলে ব্যাংক সাথে সাথে তার টাকাটা কি করছে? তোমার টাকাটা তার পাস বইতে প্লাস আকারে লিখে দিছে, কারণ তোমার ব্যাংক তোমার সুদ দিছে, তাহলে তোমার ব্যাংকে টাকা বাড়বেই। কিন্তু লেনদেনটা ঘটলো কোথায়? ব্যাংক যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে সুদ দেয়, ধরো তোমার ব্যাংকে টাকা ছিল 1 লক্ষ টাকা, ওর উপরে ব্যাংক তোমাকে 100 টাকা সুদ দিছে, তাহলে তোমার এখন ব্যাংকে হইলো কত? 1,01,00,000 টাকা। 1,01,00,000 টাকা তোমার ব্যাংকে বেড়ে দাঁড়াইলো। এখন এই লেনদেনটা ব্যাংকে যেহেতু আগে করছে, তাহলে ব্যাংক তার ব্যাংক বিবরণীতে সবার আগে লিখে ফেলবে এবং প্লাস করবে। তাহলে ব্যাংকের প্লাস করা হয়ে গেছে।
তাহলে প্লাস করা কার বাকি? পরক্ষণেই বলে দিচ্ছে যে নগদান বইতে লেখা হয় নাই, কারণ ব্যাংক যখন প্লাস করছিল টাকা, ব্যাংক তো আর আমার ফোন করে বলে নাই, সো আমি তো আর জানি না যে আমার ব্যাংকে টাকা 100 টাকা সুদ জমা হয়েছে, সো আমি আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি নাই। তাহলে এবার যার বাকি সে করবে, সো এবার আমাদের নগদান বইয়ের পাশে আমরা এটা প্লাসে লিখবো, যেহেতু ব্যাংক যখন সুদ দিছিল তখন ব্যাংকে টাকা বাড়ছিল, সো আমরা আমাদের নগদান বইতে এখনো এটা বাড়াই দিব। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মঞ্জুরিকৃত সুদ 100 টাকা। এবার আমাদের ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করাটা খুবই সহজ, একটু খেয়াল করো, দেখো এই যে আমি যেভাবে করতেছি এইভাবে জাস্ট ব্যালেন্সিং করবা। ওকে, লাস্টে দেখবা দুই সাইড মিলে গেছে। এই অঙ্কটার মজার বিষয়টাই হচ্ছে লাস্টে দুই সাইড মিলে যায়। তো দেখো এখানে যেহেতু 4000 আছে, এই 4000 আমরা এখানে বসাই দেবো সরাসরি। তাহলে 22 আর 4 হচ্ছে 26,600, আর এখানে আছে 8,880 টাকা। ওকে, তাহলে আমরা 26,600 থেকে 8,880 বিয়োগ করব। আর এখানে যদি আমরা দেখি 2,700, হ্যাঁ 2,700 টাকা, এই দুটো যদি আমরা যোগ দিই, মানে এই দুটো যোগ দিয়ে 2,700 হয়েছে। এবার এটা যোগ দেবো কারণ এখানে যোগ ছিল। সো 20,000, আচ্ছা আমার একটু ক্যালকুলেটর লাগবে। 20,940 প্লাস 2,700, 23,640, 23,640। আর এটা যদি যোগ দিলে হয় 5,920। এবার এইটার থেকে এটা বিয়োগ করব, 23,640 বিয়োগ 5,920, তাহলে হয় 17,720। এটা থেকে এটা বিয়োগ কেন করলাম? বিকজ এখানে আমরা কিন্তু লিখছিলাম বিয়োগ। ওকে, খেয়াল করো। আর এটার থেকে এটা বিয়োগ করবো, যেখানে যেহেতু বিয়োগ লিখছি এটার থেকে এই টাকাটা বিয়োগ করব। তাহলে 26,600 মাইনাস 8,880, তাহলে 17,720। এই যে দুই পাশ মিলে গেল, এটাও মিলে, এইখানেও 17,720 ডেবিট, মানে ক্রেডিট পাশে, ডেবিট পাশে 17,720। ওকে, এভাবেই তোমাদের মানে সংশোধিত জেরের দুই পাশে উত্তরটা কি হয়ে যাবে? মিলে যাবে। আর এটা সোজা অবশ্যই সংশোধিত জের কথাটা লিখে দেবা, সংশোধিত জের। ঠিক আছে, আর এখানে অবশ্যই লিখে দিবা সংশোধিত জের। ওকে, তো এটা ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সংশোধিত জের। আমি একটু লম্বা করে ক্লাস নিলাম, তোমরা বিরক্ত হয়েও না প্লিজ। এর মূল কারণ হচ্ছে যাতে আমি একটা সৃজনশীলের ভিতরে আমি A to Z আলোচনা করতে পারি। ঠিক আছে, আই হোপ এরপরে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী এই যে সংশোধিত জের এটা নিজেই করতে পারবা। টেস্ট পেপারের থেকে তুমি বিগত সালে 2023 সালে, 22 সালে, 19 সালে যে প্রশ্নগুলো আসছে ওইখান থেকে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী সংশোধিত জের প্র্যাকটিস করে ফেলো। আর কোনো এন্ট্রিতে যদি বেঁধে যায়, ফেসবুকে যে একটু সার্চ করবা মোদের বিদ্যালয়, একটা গ্রুপ দেখবা, ওখানে অলমোস্ট 5,000-এর মতন স্টুডেন্ট আছে। তো ওইখানে তুমি মোটামুটি যে টপিকগুলো আটকে যাবা সেই টপিকগুলো এখানে লিখতে পারো তুমি যদি চাও আর কি। ঠিক আছে, আর এবার আসো আমরা গ দাগের উত্তর করি, কারণ এই গ দাগটা আসবেই সবসময়। সেটা হচ্ছে 2, 3, 6 নং ক্রমিকের লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দেখিলে দাও। তো ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা দেখিলে খুব সহজে দেওয়া যায়। তো চলো আমি নিয়ম সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা যদি প্রস্তুত করতে চাই আমরা, জাস্ট আমাদের এই ছোট্ট নিয়মটা একটু মাথায় রাখতে হবে। জাস্ট দেখবা যে ব্যাংক হিসাবটা, এই যে ব্যাংক হিসাবটা, ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাবটাকে ডেবিট করবা, আর ব্যাংকে যদি কোনো কারণে টাকা হ্রাস পায় বা কমে যায় তাহলে এই ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করবা। জাস্ট এইটাই মাথায় রাখবা। আর কেনটাকে বিপরীত সাইডে নেবা। মনে করো তুমি ব্যাংক হিসাবটা ডেবিট করছো, তাহলে ব্যাংক হিসাবটাকে যে কারণে কেন তুমি ডেবিট করলা সেই কেনটাকে তুমি ক্রেডিট করে দিবা। আবার যদি ব্যাংক হিসাবকে যদি তুমি ক্রেডিট করো তাহলে ডেবিট করবা কাকে? ওই যে কেনটা বা কারণটাকে তুমি ডেবিট করে দিবা। জাস্ট এইভাবে। চলো আমরা একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা আমি তোমাদের হাতে কলমে দেখাই দিচ্ছি। জাবেদার ছক তো পারোই, তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবং অবশ্যই প্রতিটা জাবেদার শেষে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবে, কেমন? আচ্ছা, তো আমরা এখানে সব এন্ট্রি করতে বলে নাই। 2, 3, 6, 2, আমি এখানে একটু লিখে দিই, 2, 3 আর 6, এই তিনটার করতে বসে, কেমন? তো আসো আমরা 2, 3 ও 6 এর জাবেদা দিই। তো 2 তারিখ 2 নাম্বার কি বসে? একজন দেনাদার সরাসরি 2,600 টাকা ব্যাংকে জমা দিয়েছে যা অদ্যবধি নগদানভুক্ত হয়নি, কেমন? তো আচ্ছা, দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয়
তোমার দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিছে, তাহলে ব্যাংকে টাকা কি বাড়ছে, তাহলে ব্যাংকে টাকা বাড়লে কি হবে? ডেবিট। তাহলে কি হিসাব ডেবিট? অবশ্যই ব্যাংক হিসাব ডেবিট। এটা হলো কয় নাম্বার? 2 নাম্বার, সরি। ওকে, আচ্ছা এর ডট ডট না দিলেও হবে, ডেবিট ক্রেডিট না লিখলেও হবে। কত টাকা? 2600 টাকা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি জিজ্ঞাসা করি কেন ব্যাংকে টাকা বৃদ্ধি পাইলো, আমরা তো ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে এই জন্য এই ব্যাংক হিসাবে কি করছি? ডেবিট করছি। এখন একটাকে অবশ্যই কি করতে হবে বলো? ক্রেডিট করতে হবে। এখন কোশ্চেন কারে ক্রেডিট করবো? এই কেনটাকে ক্রেডিট করবো, কারণ ডেবিট তো ব্যাংক হিসাব অলরেডি হয়ে গেছে। এখন কেন ব্যাংকে টাকা বৃদ্ধি পাইলো? অবশ্যই দেনাদার ব্যাংকে জমা দিছে, তাই ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। তাহলে দেনাদারটা হলো মূল কারণ, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, কারণটা এভাবে লিখবা, যেহেতু ব্যাংকে দেনাদার জমা দিয়েছে, একটু চেঞ্জ করে লিখবা, বা এমন লিখতে পারো যে ব্যাংক কর্তৃক সরাসরি, সরি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন, এটা লিখলেও হবে। আচ্ছা, ক্রেডিটে 2600 টাকা আমি লিখি নাই, এই যে ডেবিটও ক্রেডিটও। আচ্ছা, এবার দেখো এখানে একটা তারিখ দেওয়ার দরকার আছে, যেহেতু তারিখের ঘরটা, এই জাবেদাটা ব্যাংক সমন্বয়ের জাবেদা আমরা বছর শেষে করি, তাহলে এখানে সালটা হচ্ছে 2022 সাল ডিসেম্বর 31, তাহলে 2022 সাল দিয়ে দেবো, ডিসেম্বর 31 তারিখ দিয়ে দেবো, মানে যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা দেখি কয় তারিখ করতে হবে, 2 তারিখ, মানে 2 নাম্বারটা হয়েছে। এবার 3 নাম্বারটা, 3 নাম্বারে কি বলছে? ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ 5800 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ঠিক আছে, তাহলে ব্যাংক যদি প্রদেয় নোট বা প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে, তাহলে ব্যাংকের টাকা কি কমে গেছে না? ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করছে, পরিশোধ মানে কি? প্রদান করে দিছে, তাহলে ব্যাংকের থেকে টাকা কি কমছে, তাহলে ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে লিখলাম ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয়, তাহলে আরেকজনকে আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে। এখন কাকে ডেবিট করব? কেনটাকে ডেবিট করব। এখন ব্যাংকে টাকা কেন কমলো যদি প্রশ্ন করো, এখানে দেখা যাবে যে তুমি প্রদেয় নোটের অর্থটা পরিশোধ করছে, মানে ব্যাংক আর কি, ব্যাংক প্রদেয় নোটের অর্থটা পরিশোধ করছে, এই জন্য ব্যাংকে টাকা কমছে। তাহলে ব্যাংক যদি প্রদেয় নোটের অর্থ পরিশোধ করে, তাহলে ব্যাংকে টাকা তো কমবেই। তাহলে এখানে মূল কারণটা হচ্ছে হলো প্রদেয় নোট বা প্রদেয় বিল, তাহলে সেই মূল কেনটাকে আমাদের কি করে দিতে হবে বলো? ডেবিট করে দিতে হবে। তাহলে প্রদেয় নোট হিসাব ডেবিট। কত টাকা? 5800 টাকা। কারণ লিখে নিবা, যে যেহেতু ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ, কারণ অবশ্যই লিখবা, ব্যাখ্যা অবশ্যই লিখবা। ঠিক আছে, ছক অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবা। এরপর আসো, তাহলে এটাও ডিসেম্বর 31। এরপর 3 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার, এই 6 নাম্বার যখনই ব্যাংক সমন্বয় জাবেদা করতে বলবে, এই 6 নাম্বার এন্ট্রি যেটা আমি এখন পড়তেছি, এটা থাকবেই সবসময়, এটা 100% শিওর থাকে। দেখো প্রশ্ন আউট করে দিলাম, যাক আমার আবার না ধরে টরে নিয়ে যায়। তো দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 120 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে হচ্ছে হলো ব্যাংক তোমার জমা টাকার থেকে চার্জ করছে, মানে টাকা কেটে নিছে। তাহলে ব্যাংক যদি টাকা কেটে নেয়, ব্যাংকে টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো তোমার 6 নাম্বার। জি, আর কেন আমাদের ব্যাংকে টাকাটা কমলো? ব্যাংক চার্জ করছে তাই, ব্যাংক জমার টাকার থেকে টাকা কেটে নিছে তাই। ঠিক আছে, তাহলে ব্যাংক চার্জ হিসাব কেনটাকে ডেবিট করে দেব। ডেবিট। কত টাকা চার্জ করছে? 120 টাকা। কারণ লিখে দিবা, কারণ লিখবা যেহেতু ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, ঠিক আছে, বা ব্যাংক চার্জ করলো বা ব্যাংক চার্জ কেটে নিল। ঠিক আছে, এই লিখে নিবা। আর এরপর আরেকটা দিতে হবে, এর পাশে আরেকটাই লেনদেন আছে, সেটাও একটু খেয়াল করবা। ওকে, সেটা হচ্ছে দেখো এখানে বলছে মঞ্জুরিকৃত সুদ 100 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক সুদ মঞ্জুর করছে, এর মানে হচ্ছে হলো ব্যাংকে তোমার যে টাকা জমা ছিল, সেই জমা টাকার উপরে ব্যাংক তোমার সুদ দিছে। তাহলে ব্যাংক যদি তোমার জমা টাকার উপরে সুদ দেয়, তাহলে তোমার ব্যাংকে টাকা কি বেড়ে গেছে না? কারণ ব্যাংক তো তোমার সুদ দিছে, তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যা ছিল টাকা ছিল তা বেড়ে গেছে। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে আমরা ব্যাংক হিসাবটাকে ডেবিট করব।
তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে কেন টাকা ক্রেডিট করব, কেন ব্যাংকে টাকা বাড়ছে? ব্যাংক সুদ দিছে তাই ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক সুদ হিসাব। কত টাকা ব্যাংক চার্জ করছে, সরি ব্যাংক সুদ দিছে 100 টাকা। আর এখানেও কারণ লিখে দিবা যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো বা ব্যাংক থেকে সুদ পাওয়া গেল, এটা লিখে দেবা কারণ। এবার দেখো এই দুইটা মানে এই 6 নাম্বারের এইটা আর এইটা, এই দুইটা অনেকে একসঙ্গে দেয়, কোনো অবস্থাতেই একসঙ্গে দেওয়া যাবে না, এই দুইটা আলাদাই দিতে হবে, এটা মনে রাখো যে ব্যাংক চার্জের জাবেদাটা এবং ব্যাংক সুদের জাবেদাটা আলাদা আলাদা দিতে হবে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা তোমরা যারা অনেকে এটা কমপ্লিকেটেড মনে করো, এটা খুবই সিম্পল একটা বিষয়। তো দেখো ব্যাংক যদি চার্জ করে তাহলে ব্যাংকে টাকা কমে যায়, এই জন্য ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাবে আমরা কি করি, ক্রেডিট, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করছি। আর কেন ব্যাংকে টাকা কমছে, ব্যাংক চার্জ করার জন্য, এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আর এখানে আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট করছি, ব্যাংক হিসাবে ডেবিট করছি, এর মূল কারণ হচ্ছে হলো, আমি এখানে একটু ভুল লিখছি, ব্যাংক হিসাবই লিখে ফেলছি, এখানে ব্যাংক সুদ হিসাব, দেখছো কত বড় ভুল হয়ে গেছে, সুদ হিসাব, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আর ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে ব্যাংক জমা টাকার উপর সুদ দিছে, তার মানে এবার আমার ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংকে টাকা যদি বাড়ে তাহলে ব্যাংক হিসাব কি হবে, ডেবিট, এই যে ব্যাংক হিসাবটা করলাম ডেবিট। আর কেন বাড়ছে, এই কেনটা বাড়ছে, কেনটা হচ্ছে ব্যাংক সুদ দিছে তাই, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কত টাকা, 100 টাকা, 100 টাকা, ওকে, 120 টাকা, 120 টাকা, এইটা হচ্ছে আমাদের জাবেদা। তো এখানে আসলে নতুন করে খুব বেশি করানোর কোনো কিছু নেই। আর তোমরা এই জাবেদার ক্ষেত্রে একটা তথ্য একটু মনে রাখবা, যে লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই সেইগুলোরই আমরা জাবেদা দিই, কারণ যেগুলো নগদানভুক্ত হয়েছে ওগুলার আর জাবেদা দিয়ে কি করব, ঠিক আছে? সুতরাং আমরা জাবেদা সেই লেনদেনগুলোরই দেবো যে লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই। তো এইটা ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ডেবিট মেমোরেন্ডাম, উভয় জের সংশোধনী বা দ্বৈত জের সংশোধনী বা সংশোধিত জের পদ্ধতি ছিল, এবং এই যে সর্বশেষ জাবেদা। এবং এই যে তোমাদের আমি চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটা মানে নমুনা কোশ্চেন সলভ করাই দিলাম, হয়তোবা চট্টগ্রাম বোর্ডের তোমরা যারা আছো তোমরা মনে করতে পারো এই অঙ্কটা তো আসবে না, কিন্তু এই নিয়মের অঙ্ক, এই প্যাটার্নের অঙ্কই আসবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা আমি হয়তোবা রেওয়ামিলের উপর নিব বা অন্য যে কোনো র্যান্ডম টপিকের উপর বলবো, করাবো। অবশ্যই কমেন্টে জানাবে যে কোন টপিকের উপর তোমাদের ক্লাস চাই। ক্লাস চলতে থাকবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।